গুড মর্নিং। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 9টা। তো আজকে অয়ন অফিসে যাচ্ছে না, কিন্তু আজকে বাড়িতে একটু ভাবছি পোহা বানাবো ব্রেকফাস্টে। কারণ আজকে আর চাটা খেতে ইচ্ছে করছে না, আর ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, একদম বৃষ্টি টিষ্টি হয়ে দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। এবার একদম গরম গরম গরম, ভাবছিলাম জুন মাস পড়লেই হয়তো ওয়েদারটা একটু পাল্টাবে। তো যাই হোক, জুন মাস আসার আগেই ওয়েদারটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। তো চলো চিড়ে বানাই। আজকে অনেকদিন বাদে পোহা খাচ্ছি। অনেক যখন অফিসে যায় না, তখন সবচেয়ে সুবিধা হয় মুড়ি খেতে, কারণ ও সকাল সকাল বেরিয়ে যায়, ঝটপট করে মুড়ি মাখো, বেশ তার সাথে একটু চাটা খাও। আজকে একদম ইচ্ছা করছে না। হ্যাঁ, তুমি বাড়িতেও আছো, চলো পোহা খাই দুজনে মিলে। তো এই দেখো, আমি এখানে চিড়েটাকে ধুয়ে রেখে দিয়েছি, এই যে লাল চিড়ে। আর এখানে সবজি কেটে রেখেছি, গাজর আছে, নারকোল আছে, পোহাতে না নারকোল দিলে খুব ভালো লাগে, লঙ্কা কুচো, আলু আছে, পেঁয়াজ আছে, রসুন আছে। পোহাতে আরেকটা জিনিসও ভাল লাগে, সেটা হচ্ছে পনির। তো ভাবছি একটু পনিরও দেবো। এই এতটা নাও দিতে পারি, এখানে অনেকটা পনির আছে, তো এখান দিয়ে একটুখানি হাফ কেটে পনির দিয়ে দেবো। তো এই দেখো, চিড়ের পোলাও একদম রেডি। আমরা সব পোহা টোহা বলতে পারি না, আর পোহা যেরকম করে, পোহা কিন্তু অ্যাকচুয়ালি মানে যেটা ওরা বলে যে লেবু টেবু দিয়ে একেবারে করে, আমাদেরটা ওরকম নয়। আমরা যেরকম পোলাও খাই সেরকমভাবেই করেছি। ঘি দিয়েছি, নুন দিয়েছি, মিষ্টি দিয়েছি, এই যে উপর দিয়ে পনির ছড়িয়ে দিয়েছি। এবার বাদামও দিয়ে দেবো, একটু কিশমিশ দিয়েছি, এর মধ্যে কিন্তু একটু কিশমিশও অ্যাড করে দিয়েছি। এই বাদামটা দিলে না দারুণ লাগে খেতে। পোহা বলো, তারপর উপমা বলো, একটু ভাজা বাদাম ছড়িয়ে দিলে জাস্ট ফাটাফাটি লাগে। তো এই দেখো, নিয়ে এসেছি গরমা গরম চিড়ের পোলাও, এই যে 2 প্লেট, সাথে আরেকটিও আছে। নিয়ে এসেছি চিড়ের পোলাও বা পোহা, কুচবি বলো। আজকের ব্রেকফাস্ট হচ্ছে এটা, নো চা। এখন কটা বাজে বলো তো? 10:30 বেজে গেছে। টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে বসে বসে আস্তে 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 করে করলাম। দারুণ হয়েছে। একটু রসুন ফোড়ন দিয়েছি, লঙ্কা, সব লঙ্কা অনেক পাতে পড়ে, পনির, পনির, বাদাম, নারকোল আচ্ছা সব দিয়েছি। নারকোলগুলো হেভি লাগছে মুখে পড়ে। খাবো, খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করবো, করে নিয়ে টিভি দেখবো। এখন জানো এত নিউজ চ্যানেল দেখছি, জানি না আগে বলেছি না, সারা বছরের বিগত 5 বছরের মনে আমরা এত নিউজ চ্যানেল দেখিনি। আগে সকালবেলা ইউটিউব খুলেই ব্লগ দেখতাম। আমরা যাদের যাদের ব্লগ দেখতে ভালো লাগে। এই মিষ্টিটা একটু কম কম হয়েছে গো। ঠিক আছে, তোমার তো মিষ্টি দিতে লাগে। এমনি ভালো হয়েছে, কিন্তু হেভি টেস্টি হয়েছে। আমার আবার সব কিছু মিষ্টি মিষ্টি লাগে সবেতে, আমার কি জানি কি হবে, আমারও সুগার হয়ে যাবে জানো। যাই হোক, তো কি বলছিলাম, হ্যাঁ খবর। তো খবর আমরা এত বছরে যা দেখিনি, কদিনে যা খবর দেখছি সকাল থেকে জানো, স্টার আনন্দ, রিপাবলিক, একদম ফ্রি দিয়ে দিলাম প্রমোশন। আমার চ্যানেল যখন বড় হবে, কারোর আমি ফ্রি প্রমোশন দেবো না। আরেকজনকে দেখি ইউটিউবে, তার নাম বলবো না, সে একজন ইউটিউবার, তারও নিউজ চ্যানেল। তো যাই হোক, এখন দারুণ লাগে খবর শুনতে, পশ্চিমবঙ্গের খবর শুনতে দারুণ লাগে। অন্যায় দেখতে ভালো লাগে না জানো তো, অন্যায়ের শাস্তি হচ্ছে সেটা দেখতে হেভি লাগে। এর জন্য আমরা সিনেমাও দেখতে যাই, তাই না? হিরো কিভাবে শাস্তি দিচ্ছে এটা দেখতে আমাদের খুব ভালো লাগে, অন্যায়ের বিরুদ্ধে কিভাবে শাস্তি হচ্ছে। আমি বলেছিলাম আমার খাওয়ার চ্যানেলে, আপনাদের মধ্যে একজন আমাকে এসে লিখেছিলেন, দাদা ভাই আপনি, আমার নামটা সত্যি মনে পড়ছে না, মনে পড়লে হয়তো বলতাম না হুট করে আপনার নাম। অনেক সময় নাম নেওয়াটা অনেকে অপছন্দ করে, যে পশ্চিমবঙ্গ একদম শেষ হয়ে গেল। না, আমি বলেছিলাম দেখবেন পশ্চিমবঙ্গ এবার দাঁড়াবে, দাঁড়াবেই। প্রত্যেকটা মানুষের জীবনে, দেশের জীবনে, সব কিছুতেই কিন্তু সেম জিনিস, খারাপ সময় ভালো সময়। তুমি খারাপ দেখে নাও, এত খারাপ দেখো, এত খারাপ দেখো, তারপর তোমার লাইফে ভালো আসবে। যখন ভালো আসবে তুমি সেটাকে রেসপেক্ট করবে, তুমি বলবে হ্যাঁ ভালো এসেছে। তুমি যদি এমনি এমনি ভালো পেয়ে যাও না, তোমার কিচ্ছু মূল্য দেবে না, তুমি কিচ্ছু মূল্য দেবে না। যেরপর তুমি ভালোর দিন দেখবে, দেখবেই এরপর তো আসছে দিন, ভালো হবে, দেখো খুব ভালো হবে। আমি আবার পশ্চিমবঙ্গের খুব ভালোভাবে বা এরকম ধরনের কথা বলি, তো একজন আমাকে খাওয়ার চ্যানেলে এসে বলছে, তা তুমি কবে আসছো কলকাতায়, তুমি এবার চলে আসো পুরোপুরি কলকাতায়।
দেখো আমি পুরোপুরি কলকাতায় কী করে যাব? আমি তো এখানেই চাকরি করি, এখানেই আমার রুজি রোজগার, তাই না? কলকাতায় গেলে খাবো কি? আবার তো তোমাদের চাকরি মেরে আমাকে খেতে হবে, তোমাদের থেকে একটা কিছু আমাকে মারতে হবে। উল্টে ভালো নয় আমি ব্যাঙ্গালোরে আছি, তুমি হয়তো চাকরি পেতে চলেছিলে, আমরা চলে গেলাম, তোমার চাকরিটা আর পেলে না, তোমার জিনিসটা আমরা নিয়ে নিলাম, কি হবে? আমরা যেখানে আছি সেখানেই তো ভালো আছি, তুমি যেখানে আছো সেখানেই তো ভালো আছো, আমার পরিবার পশ্চিমবঙ্গে রয়েছে, তারা তো সেখানে ভালো আছে। এটা দেখে কত আনন্দ লাগে, তাই না? আমার জায়গা, ভবিষ্যতে যখন রিটায়ার্ড হয়ে যাব বা যদি কখনো আগে আগে যেতে পারি তা তো খুবই ভালো। যাই হোক, মানুষের কথা বলার ধরন আছে, তো আপনি টোন মেরেছিলেন, তাই আমি বললাম। কালকে আবার একজন দিদিভাই এসে আমাকে বলছেন, আগের দিন আমি আয়ুর্বেদ নিয়ে কথা বলেছি, যাদের কিডনির পেশেন্ট, যাদের পেশেন্ট নয়, যাদের কিডনির সমস্যা হতে পারে তাদের নারকেল জলে ডাবের জলের কথা বলেছি, এরকম বলেছি যে ডায়ালিসিস হলে পরে তারপর আপনি আর ডাবের জল আপনাকে কী করবে, সেরকমভাবে কিছু করতে পারবে না, সমস্যা হতে পারে। উনি হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করতেছে ডায়ালিসিস সম্পর্কে তুমি কি জানো, আপনি কি জানেন, আপনি কিছু জানেন না ডায়ালিসিস সম্পর্কে। বিশ্বাস করুন আমি ডায়ালিসিস সম্পর্কে সত্যি কিছু জানি না, সত্যি কিছু জানি না। আমাদের বাড়িতে কারোর কিডনি প্রবলেম নেই, আই এম সো লাকি যে আমি কিছু জানি না। আপনি আমাকে বলছেন কি জানো, কিছু জানি না। আপনার উল্টে দেখলাম ফটোতে চোখের তলায় কালি, ওটা আপনি চলে যান, আপনি ঠিকঠাক জায়গায় গিয়ে চিকিৎসা করেন। আপনার কিডনিতে প্রবলেম হতে পারে, আপনার লিভারে প্রবলেম হতে পারে, শরীরে অনেক আপনার প্রবলেম আছে, আপনি খুব রেগে যাচ্ছেন, আমাকে দেখছেন আর খুব রেগে যাচ্ছেন, আপনার খুব খুচখুচানি বাড়ছে, আপনি নিয়মিত আসছেন আর আমাকে আজে বাজে কথা বলছেন, নিয়মিত এসে আমাকে বলছেন তুমি কিন্তু কি প্ল্যাটফর্মে আছো, পাবলিক ফোরামে আছো, পাবলিক প্ল্যাটফর্মে আছো। আমি জানতাম আমি আমার ডাইনিং টেবিলে আছি ঘরের মধ্যে, আমি জানতামই না আমি পাবলিক ফোরামে আছি। আপনি বললেন আমি জানলাম। আপনি না ঠিক আমাকে ধরে উঠতে পারছেন না, আপনি আমাকে ঠিক ক্যাপচার করতে পারছেন না, যা তা বলছেন। ক্যাপচার করুন, ভুল ত্রুটি বার করুন, ঠিকঠাকভাবে বার করুন। কুচবি বলছেন ডায়ালিসিস সম্পর্কে তুমি কি জানো, কিচ্ছু জানি না। ভগবান করুক যেন কখনো না জানতে হয়। আমার কলেজে আমার বান্ধবী ছিল, ওর বাবাকে ডায়ালিসিস করতে হতো, ওরা লেক টাউনে থাকতো, ওদের খুব বড় ব্যবসা ছিল, অনেক বড় ব্যবসা ছিল ওদের। লাস্টে এমন অবস্থা হয়েছে রামদেব বাবার কাছে নিয়ে গেছে, হরিদ্বারে না, রামদেব বাবার কাছে নিয়ে গেছে লাস্টে। রামদেব বাবা বলছেন একদম শেষ করে নিয়ে এসছো, আয়ুর্বেদ বাঁচিয়ে দিতে পারতো, কিন্তু আজ থেকে 2 বছর আগে আনতে পারতে, 2 বছর আগেই ওনাকে তোমরা শেষ করে দিয়েছো। ডায়ালিসিস করিয়ে মনে আছে 18,000 টাকা করে নিত ওর পার ট্রিটমেন্টে। আমি এটুকু জানি, পুরো নিঃস্ব করে দিয়েছিল ওদের ডায়ালিসিস করে ওর বাবার। লাস্টে জানো কলেজে এসে বলতো মমি আমার বাবা যেন আর না বাঁচে, আমার বাবা যেন মরে যায়, নইলে আমরা রাস্তায় গিয়ে দাঁড়াবো রে, এরম বলতো। ডায়ালিসিস ওদের এই জায়গায় এনে দাঁড় করিয়েছিল। ওকে দেখতাম। আমি ডায়ালিসিস সম্পর্কে শুধু এইটুকু জানি। আমার ওই বান্ধবীকে দেখেছিলাম প্রত্যেক মাসে না প্রত্যেক ওই 18,000 টাকা করে নিত সেই সময়। আজ থেকে 2007-এর কথা আমি বলছি, 2007-এর কথা। ওর বাবা মারা গেছে 2007-এ, আমি সেই সময়ের কথাই ধরে বলছি। আমি যখন কলেজে ভর্তি হয়েছি, কাকু এসেছিল আমার বান্ধবীকে ভর্তি করতে, সেই সময় কাকু অলরেডি অসুস্থ। যখন মারা গেছে না, এইটুকু হয়ে গেছে, লোকটা এইটুকু হয়ে গেছে, কত লম্বা চওড়া লোক, এইটুকু রোগা ছিন্ন, কি বাজে অবস্থা। লাস্টে এসে বলতো আমার বাবা যেন আর না বাঁচে, আমরা রাস্তায় গিয়ে দাঁড়াবো মমি, রাস্তায় গিয়ে দাঁড়াবো, আমাদের সব শেষ হয়ে গেছে, পয়সা করি আর কিচ্ছু নেই, বাড়িটা বেচে দিতে হবে, এরকম বলতো। লাস্টে রামদেব বাবার কাছে নিয়ে গেছিল, রামদেব বাবা কিছু করতে পারেননি, বলছে একদম শেষ করে এনেছে, একদম শেষ হয়ে গেছে। আর আমাদের পরিবারে কারো ডায়ালিসিস এগুলো করতে হয় না গো। রেসপেক্ট, আপনি আমাকে শেখাবেন নাকি আমি তাকে রেসপেক্ট করবো আর কাকে রেসপেক্ট করবো না? আমি তো রেসপেক্ট করবো যার উপর আমার রেসপেক্ট আসবে, তার উপর রেসপেক্ট করবো, তাকে রেসপেক্ট করবো। আপনি আমাকে লেকচার মারছেন, অলওয়েজ লেকচার মারেন আপনি আমাকে, ভাটের কথা, শুধু গা জুলুনি, আমি আপনাকে বলতাম না, উত্তরটা দিতাম না, দিলাম কেন জানেন তো? আপনার মতো আরও কিছু আছে, তাই কিছু বলছে না, আপনি বললেন তাই বললাম। ওনার ফটোতে আমি দেখেছি জানেন, পুরো চোখের নিচে কালি,
পুরো চোখের নিচটা, চোখের এখানটা পুরো কালি আপনার ফটোটা। ভালো ডক্টর দেখান, রেসপেক্ট করুন, চলে যান। আমি এখানে কারোর কথা বলি না, আমি এখানে খাওয়া দাওয়ার কথা বলি। আমাকে বলে ডায়ালিসিস সম্পর্কে কি জানো? আমি কেন জানবো? ঈশ্বর করুক আমাকে যেন কখনো না জানতে হয়, কখনো না জানতে হয়। আমাকে বলছে সুগারের পুরো চার্ট দিয়ে দাও আমাকে। আমি কি দিয়েছি? ডায়েটের চার্ট দাও আমি কি দিয়েছি? দিইনি তো ওনাকে। আপনি আমাকে ঠিক ক্যাপচার করতে পারছেন না। আপনার মতো অনেকে আছেন চাইছেন একটা কিছু ভুলভাল মৌমি করবে এখানে এসে, উনি বেশ নিজেকে কিছু বড় সড়ো কিছু ভাববে। আমি তো কালকে ডায়েট চার্টটা দিয়ে দিতাম সুগারের, আপনারা কিন্তু খুব আনন্দ পেতেন। বাট ऐसा नहीं होगा, কারণ আমি পাবলিক কিষান আছি, ডোমেইন। ও মা পাবলিক ডোমেনে আছি, আমি জানি। ঠিক আছে, যাই হোক, এসব ছড়িয়ে যান, পাবেন না। ধরুন আমি যদি কিছু ভুলভাল বলে ফেলি, কেটে দেব, এডিট করে দেব। চলো এবার নেক্সট প্রশ্নে আসি। আপনাদের মধ্যে একজন আমাকে বলেছেন যে লাইপোমা, আপনার হাজব্যান্ডের লাইপোমা রয়েছে কপালে, বড় লাইপোমা। আমারও লাইপোমা রয়েছে হাতে, এই যে এখানটাতে। এটা যদি আমি আজ থেকে 2-3 বছর আগে আয়ুর্বেদের সম্পর্কে, সত্যি 2-3 বছর না, 3-4 বছর আগে যদি আমি আয়ুর্বেদ সম্পর্কে আরও ভালো জানতাম না, আমি তো হসপিটালে দৌড়ে বেরোতাম, তো আমার এই অবস্থা হতো না। তো যাই হোক, আমি একটা কথাই বলবো, লাইপোমা না, এক হচ্ছে আপনাকে ওই কাটাছেঁড়া করতে হবে, ঠিক আছে? কাটাছেঁড়া করে অপারেশন করতে পারেন, অপারেশন করে লাইপোমা ঠিক হয়ে যেতে পারে, মানে হবে না ঠিক, কিন্তু আপনি অপারেশন করতে পারেন, তারপর ওটা টিউমারে পরিণত হবে, তারপর ক্যান্সার, তারপর কুচবি একটা হতে পারে। তো এরকম হয়। আর যদি বলেন যে ন্যাচারাল উপায়ে, তাহলে আমি বলবো যে আপনি না একটা কাজ করবেন, আপনার হাজব্যান্ডকে বলবেন লাইপোমার উপরে না ক্যাস্টর অয়েল লাগিয়ে রাখতে। ক্যাস্টর অয়েল আছে না, ওটা একটু লাগিয়ে রাখতে বলবেন, রোজ রেগুলার 2বার করে, সকালে একবার বিকেলে একবার। ওই ভিতরে যে মাংসটা আছে, ক্যাস্টর অয়েল না ভীষণ গরম আছে, মানে ওই তেলটা ভীষণ হিট, ওটা লাগিয়ে রাখতে রাখতে না আস্তে 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 মনে হতো হয় না আমিও লাগাবো হাতে। আমি বলছি, আমি কিন্তু লাগাই না, আচ্ছা, আছে তো আমাদের। আমাদের তো আছেই, মামাআর্থেরটাই আছে। তো ভালো একটা ক্যাস্টর অয়েল কিনে নেবেন, আমার ঘরে আছে, ভালো তেলটাই আছে, মামাআর্থেরই আছে। তো ওই তেলটা না আমারও লাগানো উচিত, আমার লাগানো হয় না। আর আরেকটা বলবো যে হোমিওপ্যাথি ওষুধ খেতে পারেন, কিন্তু আমি হোমিওপ্যাথি সম্পর্কে কিছু বলতে পারবো না, কারণ এখনকার দিনে হোমিওপ্যাথি ওষুধ ভালো কাজ করে না। কিন্তু যদি ভালো ডক্টর পান, হোমিওপ্যাথি ডক্টর দেখিয়ে ওষুধ খেতে পারেন, তাহলে খাবেন। অনেক সময় লাগবে। সময় তো লাগবে, কিন্তু সমস্যা কি হয় জানেন? হোমিওপ্যাথি ওষুধ না খালি পেটে খেতে হয়, খালি পেটে। এটা অনেকে করে না, তো একটু পোহা দিয়ে দিই। তো আমি লাইপোমার জন্য কি করি, আমার ওই একটাই জিনিস, 16 ঘন্টার ফাস্টিং। যত আপনি কম খাবেন, বিশেষ করে রিচ খাবার আর দুধ জাতীয় খাবার না বেশি খাবেন না, যেমন পনির, তারপর হচ্ছে ধরুন একদম দুধের কোনো খাবার, মিষ্টি, এই জাতীয় খাবার খুব একটা খাবেন না। দোকান দিয়ে কিনে আনছেন মিষ্টি, রসগোল্লা, মিষ্টি, এগুলো খেলে কিন্তু লাইপোমা, এই গাটের এই প্রবলেমগুলো খুব বাড়ে। রিচ খাবার, সবসময় আপনি মাঞ্চ করছেন, মুখে খাবার খাচ্ছেন, এগুলো করবেন না। সবচেয়ে ভালো উপকার পাবেন 16 ঘন্টার ফাস্টিং। আর যারা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন লাইপোমার এরম জাতীয় কোনো ইসে, তো আমি একটা কথাই বলবো, খালি পেটে ওষুধটা খাবেন। ধরুন ডক্টর আপনাকে বলেছে খেয়ে দিয়ে উঠে হোমিওপ্যাথি ওষুধটা খেতে লাইপোমার জন্য, আপনারা কি করছেন, খেয়ে উঠেই খেয়ে নিচ্ছেন, কখনো করবেন না। বা 15 মিনিট বাদে খাচ্ছেন, ওটা কখনোই করবেন না। অন্তত 1 থেকে 1.5 ঘন্টা বাদে, যখন পেটটা অনেকটা খালি খালি হয়ে আসবে, তখনই কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খাওয়া খুব ভালো। তাহলে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খুব ভালো কাজ করে। লাইপোমা এমনি কোনো ভয়ের কিছু না, যদি না ছেড়ছাড় করেন। আরেক দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছেন যে ফাইব্রয়েড নিয়ে কিছু, না ফাইব্রয়েড না তো, আরেক দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছেন পিসিওডি নিয়ে কিছু বলো। পিসিওডি নিয়ে আমি কিছু বলবো অবশ্যই। এগুলো না সব হচ্ছে লাইফস্টাইলের জন্য, জানেন তো, সব হচ্ছে লাইফস্টাইল। আমরা যখন ছোটো ছিলাম, অনেক ছোটো, আজ থেকে 20-25 বছর আগের কথাই ধরো, আমরা কোনোদিনও পিসিওডি, পিসিওএস, ফাইব্রয়েড এই ধরনের রোগের কথা আমরা জানতামই না। আমরা শুধু দেখতাম স্টোন হতো, ঠাকুমাদের অনেক সময় স্টোন টোন হতো, কারণ ঠাকুমারা সবসময় বসে থাকে, জল টল খায় না, খুব বয়স্ক মহিলা, জল টল খায় না, তাদের কিন্তু স্টোন হওয়ার প্রবণতা থাকতো। কিন্তু সেটাও কিন্তু ভালো হোমিওপ্যাথি ডক্টর দেখালে স্টোনও বেরিয়ে যায়, ভালো করে জল খেতে হবে, বেরিয়ে যাবে। তো সেটা একটা ছিল। কিন্তু আমরা যখন ছোটো ছিলাম, আমরা কোনোদিনও শুনিনি আমাদের মাসি বলো, মা বলো, ঠাকুমা, দিদা, আশেপাশে কাকিমা, কারুর কোনোদিনও পিসিওডি, পিসিওএস এগুলো হয়েছে কি তোমরা শুনেছো? শোনোনি, আমিও শুনিনি। এগুলো কেন হচ্ছে না? আমাদের খাবারে এত ভেজাল বলে, আমাদের লাইফস্টাইলে এত খারাপ জিনিস বলে। এই যে ধরো আজ থেকে 20 বছর আগে তুমি রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাবে, কোনো ফুচকাওয়ালা তোমাকে নোংরা জল দেবে? দেবেই না, কারণ সেই সময় নদী, নালা, পুকুর, খাল, বিলে ভরে আছে জায়গা।
ফুচকালাও একটা সুন্দর কলের জল, ফ্রেশ জল এনে তোমাকে জল দেবে। আজকে ফুচকালা কোথায় পাবে? রাস্তায় দাঁড়িয়ে যে ফুচকা বিক্রি করছে, সে পরিষ্কার জল কোথায় পাবে? পুকুর, খাল, বিল সব তো ডুবিয়ে দিয়েছে, সব ভরিয়ে দিয়ে ফ্ল্যাট বাড়ি তুলে দিয়েছে। কোথাও জলের ঠিকঠাক ব্যবস্থা নেই, তাই না? রাস্তাঘাটে কল সব জায়গায় নেই। তারা কোথায় পাবে? তারা নোংরা জলই খাওয়াবে। তো বুঝতে হবে সব জায়গায় কিন্তু অবক্ষয় এসছে, অবক্ষয়। আমাদের খাবার দাবার কোনো কিছু আমরা পাচ্ছি না ঠিকঠাক। 40 জনের খাবার 100 জন কেড়ে কুড়ে খাচ্ছি। যার পয়সা আছে সে খাচ্ছে, যার পয়সা নেই সে খাচ্ছে না। আগেকার দিনের হতো, একদিন সবার উঠোনে তোমার হতো, লাউ হতো, কুমড়ো হতো, সব কিছু ছিল, ঘরের উঠোন ছিল, শাক সবজি পেঁপে মানে ফল মূলে ভরেছিল। আম গাছ তো সবার বাড়িতেই ছিল, আম জাম কাঁঠাল এই গাছগুলো তো ছিলই। তারপর জামরুল, এই ধরনের ফলগুলো তো মানে সবার বাড়িতে ছিল। মানুষের ছোট ছোট ছেলেমেয়েরা সারাক্ষণ ফলমূলই খেয়ে থাকতো, তাদের শরীরে এইসব আজে বাজে রোগ ঢুকতোই না। যবে থেকে দেখো পিৎজা বার্গার এই ধরনের বাইরের বাজে বাজে খাবার এসে ঢুকেছে আমাদের লাইফে, তবে থেকেই কিন্তু আমাদের এই সব রোগও ঢুকেছে। এগুলো আগে ছিল না। চিজ বার্গার, এই যে চিজ, বিদেশের চিজ কিন্তু দারুণ চিজ। আমি তোমাদের বলছি, কখনো যদি আমেরিকায় যাও, বিদেশে যাও, অন্যান্য জায়গায় যাও, ওখানে চিজ খাবে, ফাটাফাটি চিজ, ওখানে গিয়ে খাও। ইন্ডিয়ায় বসে তুমি চিজ খাও, প্যাথেটিক সব বাজে। ওগুলো চিজই নয়, ওগুলো জাস্ট কেমিক্যাল। গরুই এখানে হাপিস, গরুর দুধ দিয়ে কে চিজ বানাবে? এগুলো সব কেমিক্যাল দিয়ে বানাচ্ছে, সব বাজে জিনিস, সব বাজে। আর ওখানে যা ওয়েদার, বিদেশের যা ওয়েদার, ওখানে ওরা সুন্দর করে চিজ বানাতে পারছে, ওদের ওয়েদারটাই ওরকম। তো আমাদের দেশের জন্য ওটা ঠিকঠাক খাবারই নয়। তুমি সিম্পল দুধ খাও, গরুর দুধ, এবার সেটাও তো আমরা ঠিকঠাক পাচ্ছি না। গরুর দুধ, পনির, এখন তুমি মানে সবাই ইউটিউবাররা পর্যন্ত, বড় বড় যারা ভালো ইউটিউবার তারা পর্যন্ত প্রমাণ করে দিচ্ছে যে ব্র্যান্ডেড পনির আমরা খাচ্ছি, সেটাও নাকি পনিরই নয়, ওটা সব কেমিক্যাল দিয়ে দুধের মতন তৈরি করে পনির বিক্রি হচ্ছে। বড় বড় রেস্টুরেন্টে যে পনিরের তরকারি ওরা করে দিচ্ছে, সেগুলো নাকি পনির নয়। তুমি কিভাবে বিচার করবো? ওরা তো তরকারি করে তোমাকে দিয়ে দিচ্ছে, তুমি জানোই না ওরা কম পয়সায় নিয়ে আসছে, এনে তোমাকে খাইয়ে দিচ্ছে। এবং এগুলো কি প্রমাণিত নয়? গুগল সার্চ করো, পেয়ে যাবে। আমাদের খাবার দাবারের মধ্যেই এত বাজে জিনিস ঢুকে গেছে। আমরা এখন ঘরের খাবার খাই না, আমরা ব্রেকফাস্ট বাইরে গিয়ে খাই, লাঞ্চ বাইরে থেকে খাই, ডিনার বাইরে থেকে খাই। লাঞ্চের সময় অফিসে থাকি, অফিসের খাবার, ক্যান্টিনের খাবার খেয়ে নিচ্ছি। আবার ডিনারের সময় আমরা যখন সমস্ত কাজ হয়ে যাচ্ছে, তারপর বাইরে থেকে আমরা বিরিয়ানি, এটা ওটা সেটা, বড় একটা পিৎজা, এগুলো এনে খাচ্ছি। বাচ্চারা তো এখন সবসময় পিৎজা এটা ওটার জন্য বায়না করে, আর মা বাবা খুশি মনে তাদের এনে খাওয়াচ্ছে। এই বাচ্চাই যখন 12-13 বছর বয়স হবে, পিসিওডি, পিসিওএস সমস্ত রোগ ওদেরকে ধরবেই। আজ থেকে 5-10 বছর বাদে দেখো না বাচ্চাদের কত রোগ ভোগ হয়। শুধু তাকিয়ে দেখো, এখনই কত রোগ ভোগ। একটা বাচ্চা জন্মাচ্ছে, বলছে ওকে বাঁচিয়ে রাখার জন্য 16 কোটি টাকা লাগবে। এখনই কত রোগ ভোগ কেন হচ্ছে? খান পান এইসবের জন্য হচ্ছে। আমাদের শরীরের মধ্যে এত বাজে জিনিস, হরমোনাল ডিসব্যালেন্স, ওর জন্য হচ্ছে। পিসিওডি, পিসিওএসের সবচেয়ে বড় শত্রু কি জানো? ময়দা, দুধ। খাঁটি দুধ নয়, আমি খাঁটি দুধের কথা ছেড়েই দিলাম, কিন্তু আমরা যে এমনি যে প্যাকেট দুধ খাই বা এমনি দুধ খাই, সেই দুধ, ময়দা, চিনি, ভাত, এগুলোই হচ্ছে পিসিওডি, পিসিওএসের সবচেয়ে বড় শত্রু। তুমি যদি এগুলোকে কম খাও, এগুলোকে দূরে সরিয়ে রাখতে পারো, দেখবে তুমি অনেক ভালো হয়ে যাবে। আমার ফাইব্রয়েড ছিল, আমার যখন ফাইব্রয়েড ধরা পড়েছে না, তখন ওটা 7 সেন্টিমিটার হয়ে গিয়েছিল। কিন্তু আমি ওটাকে, ডক্টর বলেছিল 6 মাস বাদে আসুন, অপারেশন করে দেবো। তো আমি সেটা কখনোই করিনি। তার বদলে আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করেছি, খাওয়া দাওয়া, খান পান সব কিছু চেঞ্জ করে দিয়েছি। আমি এখন হেভি ভালো আছি, দারুণ ভালো আছি। বাইরের খাবারও আমি সেরকম খাই না। এখন তো দেখতেই পাচ্ছ, 1 বছর তো খাচ্ছিই না। কিন্তু আমি ঘুরতে গেলাম কোথাও, এখন তো খুব একটা ঘুরতে যাওয়া হচ্ছে না। তখন আমি বাইরে গেছি, যে রিসেন্টলি আমরা ওয়েনাট থেকে ঘুরে এলাম। ওয়েনাটে গিয়ে আমরা তো 4 দিনের জন্য ওয়েনাটে গিয়েছিলাম, 2 দিনের ভিডিও বানিয়েছিলাম। আমরা 2 দিনের থেকেছি এক্সট্রা, আমি সেটা ভিডিও বানাইনি। তো ওখানে গিয়ে আমি 4 দিন বাইরের খাওয়া দাওয়া করেছি। তো ওখানে ভালো জায়গায় খাওয়া দাওয়া করেছি। ওখানে কোনো পাম তেলের খাবার না, একদম ঘিয়ের খাবার, ঘিতে রান্না করা খাবার। ওরা আবার ইলিশ মাছও রান্না করে খাইয়েছিল, কেরালার স্টাইলের ইলিশ। তো ওখানে আমি 4 দিন খেয়েছি, এত ভালো খেয়েছি আমি কি বলবো। আমি কিন্তু ওখানে গিয়েও 16 ঘন্টার ফাস্টিং করেছি। ওখানে থাকাকালীনও কিন্তু আমি 16 ঘন্টার ফাস্টিং করেছি। ধরো আমি চারটা দেখেছি আজকে লাঞ্চের মেনুটা ভালো নেই, আমি লাঞ্চের মধ্যেই 16 ঘন্টার ফাস্টিং করে নিয়েছি। সকালে ব্রেকফাস্ট করে একেবারে ডিনারে চলে গেছি, ডিনারে 8টার সময় খেতে গেছি। তো এরকম করেছি। আবার কোনোটা দেখেছি ডিনারটা ভালো নেই, পরের দিনের লাঞ্চটা করেছি। তা ওরাও আমাদের আবার এর জন্য কিন্তু ফেরার সময় আমরা যখন বাড়ি ফিরছিলাম, আমাদেরকে টাকা রিফান্ড করেছিল, কিছু টাকা রিফান্ড এক্সট্রা করে দিয়েছিল, 5,000 টাকার মতন রিফান্ড করে দিয়েছিল। কারণ বলেছিল যে আপনারা তো 2বার খানইনি, 2 দিন থেকেছেন, এই বেলা ওই বেলা খানইনি আপনারা। তো এই জন্য এগুলো সেই সময় করেছি। তো আমি যখন বাইরে যাই তখন খাওয়া দাওয়া করি, কিন্তু আমি বেশিরভাগ সময় বাড়ির খাওয়া দাওয়া করি, কোল্ড প্রেস অয়েলের খাবার খাই। তো এই
এগুলো করেছি। আর আমার যখন ফাইব্রয়েডের যখন উপর আমি কাজ করেছি, যখন আমার শরীরে ওরকম হয়েছিল, তখন আমি চা কফি খাওয়া বন্ধ করে দিয়েছি। ভাত খেতাম না, দুপুরবেলা আমি ডালিয়ার খিচুড়ি খেতাম, ঠিক আছে? দুপুরবেলা ডালিয়ার খিচুড়ি খেতাম, আর ডিনার তো আমার ছিলই না, 16 ঘন্টার ফাস্টিং ছিল। তো এইভাবে আমি নিজেকে সুস্থ করেছি। সুস্থ মানে হেভি সুস্থ করে দিয়েছি। আমার পিরিয়ডের কী প্রবলেম ছিল, সব কিছুতে প্রবলেম ছিল। মানে ওই একটা বছর আমার খুব সমস্যা হয়ে গিয়েছিল। আমি রোজ সকালবেলা উঠে বিটের জুস খেতাম। তোমাদের যদি পিসিওডি পিসিওএস এগুলো থাকে, তাহলে বিটের জুস খেতে পারো। সকালবেলা বিট আর বেদানা, ঠিক আছে, জুস করবে, ছেঁকে নেবে, আর একটুখানি লেবু দিয়ে খাবে। আমার বারান্দায় তো অ্যালোভেরা গাছে ভর্তি, আমি অ্যালোভেরা জুস খেয়েছি। ওই বিটের জুসের মধ্যেই অ্যালোভেরা মিক্স করে নিয়েছি, খেয়েছি। তোমরা তো যদি পিসিওডি পিসিওএস এগুলো থাকে, তো তোমরাও এগুলো করতে পারো। অ্যালোভেরা জুস খেতে পারো, বিটের জুস খেতে পারো। আর আমি সবসময় বলবো, কোনো বোতলে বন্ধ করা অ্যালোভেরা জুস এগুলো খেও না, তার থেকে গাছ এনে বাড়িতে লাগিয়ে খাও। যেটা দেখবে তুমি পাচ্ছই না, সেটাই একমাত্র ওই বোতলে জুস এনে খাও, আদারওয়াইজ খেও না এইগুলো। আর আমি কোনো ডক্টরের প্রেসক্রিপশন বা কোনো ডক্টরের ওষুধ কোনো কিছু কিন্তু খেতে বলি না, ঠিক আছে? তো আমাকে সে অযথা প্লিজ বলবেন না যে এটা জানুন ওটা জানুন। কেন জানো? আমার জানার কি দরকার, তাই না? জানুন আপনারা। নিজেদের যদি চুলকানি হয়, ডক্টর দেখান গিয়ে, আমাকে এখানে জ্বালাবেন না তো। আমি ঠিকঠাক ধরে উঠতে পারছেন না, তার জন্য আমাকে ঠিক বিরক্ত করেন শেষে। সব অসুস্থ রুগী, চোখের নিচে কালি। বাট তো আমি এগুলোই বলবো। আর যারা যারা আমার কাছে প্রশ্ন করছেন, আমার সত্যি খুব ভালো লাগে। আপনারা যখন আমার কাছে জানতে চান, দিদি তুমি এটা নিয়ে একটু বলো, ওটা নিয়ে বলো, আমার সত্যি খুব ভালো লাগে। আমি তোমাদের একদম ন্যাচারাল উপায় বলবো, কী খাবে, কী করবে, ঘরের খাবার খাবে, খেয়ে কীভাবে তুমি সুস্থ থাকবে এরকম বলে দেবো। ঘরের খাবার খাও, তুমি এমনিই সুস্থ হয়ে যাবে। পিসিওডি পিসিওএস নইলেই অপারেশন করতে হবে, আরও কী সব চিকিৎসা আছে, ওগুলো করতে হবে। এখন তো সব অপারেশন করে করে রোগা হয়, আবার দেয় ইউটিউবে, আবার দেখায়, বলে দেখো আমি কত রোগা হয়ে গেছি। সব অপারেশন করে করে শরীরের এই রোগ ওই রোগ অপারেশন করছে, করে আবার দেখায়, বলছে আমি একটা সময় 100 কেজি ওজন ছিলাম, এখন আমি 40 কেজি ওজন হয়ে গেছি। তারপর সেই পরপর ফটো দেখাচ্ছে, এদিকে কতগুলো অপারেশন করছে, নিয়মিত যাচ্ছে অপারেশন করছে, রোগা হচ্ছে, ঠিক আছে? আসে আমার আসে তো ইউটিউবের চ্যানেলে, শর্টসে দেয়, তো শর্টসগুলো সামনে আসে, তখন দেখি। আবার ফটোগুলোকে আবার নিজেদেরকে আরেকটু বেশি বেশি করে রোগা করে করে দেখায়। এদিকে চুল নেই, এখানটা পুরো খাপলা, চুলের এই জায়গাগুলো সব খাপলা, এরকম চুলটাকে এরকম করে ঢেকে রেখেছে, টাকগুলোকে চুলটাকে না এরকম ঢেকে রাখে, টাক পড়ে গেছে এখানটা, অপারেশন করে যাচ্ছে। তো চুলটা একটু ঠিক করে নিলাম, তো চুলের এখানে সব টাকলা পড়ে গেছে। কেন বলুন তো? কারণ শরীরের ভিতরে তো ইনফ্লামেশন, এদিকে উপর দিয়ে অপারেশন করে রোগা হচ্ছে। আবার বলছে আমি কিন্তু সব খাই, এটা খাই ওটা খাই, ঘরে আবার ওটস স্প্রাউট এগুলো আপনাদের দেখাবে, এদিকে বছরে 2টো করে অপারেশন করে আসছে, আবার সেটাও ব্লগে দেখায় যে অপারেশন করলাম। তো মনে রাখবেন, যারা অপারেশন করে তারা কিন্তু অপারেশন করে করে রোগা হচ্ছে, ওগুলো বাদ যাচ্ছে, বডিটা উপর থেকে রোগা হয়ে যাচ্ছে। তাদের দেখবেন কোনো না কোনো সমস্যা থাকবে, চুল উঠে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, এরকম টাক পড়ে যাচ্ছে একদম বিভিন্ন জায়গায়, আর ভবিষ্যতে এদের পড়েই রয়েছে। এরা ভাবছে আমরা ইউটিউবে এইসব বাজে কথা বলে বলে দাও। তো আপনি কাকে ফলো করছেন, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি কি চাইছেন যে হ্যাঁ আমার কোনো অসুবিধা হলে আমি ডক্টর দেখাবো, আমি অপারেশন করব, তার জন্য আপনার রাস্তা খোলা আছে। আবার আমার কাছে তারাই জিজ্ঞেস করবে যারা আমার মতন ডক্টরকেও ভয় পায়, অপারেশন করতেও ভয় পায়, শরীরে কাটাছেঁড়া করতেও ভয় পায়। তারা চায় আমি যেন ন্যাচারাল গ্লো করি, ন্যাচারালি সুন্দর থাকি। তারা আবার আমাকে পছন্দ করবে, তারা আমার কাছে শুনবে। যাদের পিসিওডি আছে, পিসিওএস আছে, আমি তোমাকে একটা কথাই বলবো, বা থাইরয়েড আছে, কুচবি আছে তোমার, ডক্টর বলবে দেখবে এই সবজি ওই সবজি খাবে না, এটা করবে না ওটা করবে না, তো ওটা তো ডক্টর বলেই দেয়। আর বাকি জিনিস হচ্ছে বাইরের খাবার আর দুধ জাতীয় খাবার, ওগুলো কিন্তু অ্যাভয়েড করবেন। দুধ, চা, তারপর হচ্ছে অনেকটা ভাত খেয়ে নিলেন, ভাত বেশি একদম খাবেন না, একদম বাটি মেপে ভাত খাবেন, অল্প একটু ভাত খাবেন। আর একটা জিনিস মনে রাখবেন, আমি সবাইকে বলছি, যাদের ফাইব্রয়েড আছে, পিসিওডি আছে, পিসিওএস আছে, থাইরয়েড আছে, সবার জন্য আমি এটা বলছি। এরকম একটা প্লেটে ভাত নেবেন, ভাতটা রাখলেন, এরকম একটা বাটির মধ্যে না স্যালাড রাখবেন, শসা, টমেটো, গাজর, বিট। এবার ধরুন কেউ বললো যে ডক্টর আমাকে না টমেটোটা খেতে বারণ করেছে, খাবেন না, পেঁয়াজ, এসব স্যালাডে এরকম রাখবেন। প্রথমে বসে বসে ওটা খাবেন, ভাতটা কিন্তু ধরবেন না,
প্রথমে বসে বসে স্যালাডটা খাবেন, এক বাটি খাওয়া হয়ে গেল, সরিয়ে রাখলেন, ভাতটা নিলেন, খাবেন। কোনো রোগ আপনাকে কিছু করতে পারবে না, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। দেখবেন আপনার পিরিয়ডের সমস্যা চলে যাবে, সব চলে যাবে সমস্যা। আর সকালবেলা উঠে প্রাণায়াম করবেন, প্রজাপতি প্রাণায়ামটা আছে না, প্রজাপতি, ওটা বেশি করে করবেন। পাটাকে যোগাসনের মতন এরম করে রেখে পাটাকে এরম করে ওটাকে ভালো করে করবেন। ওটা হচ্ছে প্রজাপতি, দেখে নেবেন একবার গুগলে। যাদের পিসিওডি পিসিওএস আছে এই যোগাটা করবেন সকালবেলা। শুয়ে শুয়ে পাটাকে সাইকেলিং করা, সামনের দিকে শুয়ে শুয়ে পাটাকে সাইকেলিং করা, সবসময় যোগা করবেন, অনুলোম বিলোম করবেন, কপালভাতি করবেন, আপনি খুব সুস্থ হয়ে যাবেন, খুব সুস্থ থাকবেন। তবে এটা সবার জন্য বললাম। তো চলো আজকের ব্লগটা বড় করবো না, এবার থেকে আমি ছোটো ছোটো কথা বলবো, ছোটো ছোটো মেসেজ রাখবো। চলো বাই।